আগামী 7ই সেপ্টেম্বর আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্টের সঙ্গে মুখোমুখি হব। সেটা হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এখন চন্দ্রগ্রহণ আমরা বাচ্চা বয়স থেকে শুনে এসেছি কেন হয়, এবং ঝালাই করার জন্য বলছি যে চাঁদের গায়ে পৃথিবীর ছায়াটা গিয়ে পড়ে এবং পেছনে সূর্য থাকে, কাজেই চাঁদটা যখন পুরোপুরি ঢেকে যায় ছায়াতে তখন এটাকে বলি পূর্ণগ্রাস, আর যদি পার্শিয়ালি ঢাকে তাহলে আমরা বলি একটা আংশিক চন্দ্রগ্রহণ। এখন যেটা হবে 7 তারিখে অ্যাকচুয়ালি সন্ধে 9টা অবধি চাঁদটা প্রায় পূর্ণিমার মধ্যে জল করবে। 9টা থেকে 10টা দেখা যাবে যে খানিকটা অংশ জল করছে, খানিকটা অংশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাকাশে ভাবটা প্রায় ঘন্টাখানেক লাগবে পুরো চাঁদটাকে ঢেকে দিতে। তারপরে 1 ঘন্টা অর্থাৎ 10টা থেকে 11টা দেখা যাবে ফ্যাকাশে অংশটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে অন্য অংশটা অন্ধকার দিকটা আস্তে আস্তে বাড়ছে। বাড়তে বাড়তে 11টার সময় দেখা যাবে যে পুরো চাঁদটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে। তারপরের দিন রাত্রি 12টা 22 অবধি, এই 1 ঘন্টা 22 মিনিট, এই সময়টা চাঁদটা প্রায় লাল টকটকে একটা রং হবে, প্রায় চাপ চাপ রক্তের মতো একটা রং হবে, এবং 11টা 46 মিনিটের মতো সময়তে সবচেয়ে ডিপেস্ট কালো একটা নিকস কালোর মধ্যে একটা লাল আভার মতো খুব ভয়ঙ্কর দেখতে হবে। তারপরে আবার 12টা 22-এর পর থেকে 1 ঘন্টা পরে তুমি উল্টো দিকটা হতে শুরু করবে, আস্তে আস্তে ফ্যাকাশে হবে, তারপরে আবার পুরোপুরি চাঁদটা উজ্জ্বল হয়ে যাবে, তখন 2:30 বাজে। তো এই ঘটনাটা তো আমরা সবাই জানি যে এই ধরনের ঘটনা ঘটে, অনেকবারই ঘটে, প্রায় বছর 4 পর পর আমরা এরকম ঘটবে। আবার 2028-এর 31শে ডিসেম্বর আবার হবে ইত্যাদি। এটা অত বেশি বিরল না, কিন্তু যেটা ইন্টারেস্টিং যে চাঁদের কেসে আমরা এই যে এতগুলো কালার পাল্টাচ্ছে কিংবা এতগুলো পাল্টাচ্ছে, মানে হিউ পাল্টাচ্ছে, সেটা কিন্তু সূর্যগ্রহণের সময় তো ওগুলো দেখতে পাই না। চাঁদের সময়তে কেন দেখতে পাই আমি খুব সোজাসুজি বলছি যে ধরা যাক আমার ছায়া একটা টিউব একটা এলইডি বাল্ব দিয়ে পড়েছে, ছোট্ট একটা এলইডি বাল্ব দিয়ে পড়েছে, সেই ছায়াটা তখন শার্প একটা ছায়াতে পরিণত হয়, খুব শার্প একটা ছায়া, কান চুল মুখ সমস্ত এক্স্যাক্টলি শার্প। কিন্তু যদি একটা টিউব লাইট থাকে পেছনে এবং আমি যদি আমার ছায়াটাকে দেখি দেয়ালে উল্টো দিকে, দেখবো যে ছায়াটা কিন্তু শার্প নেই। তার কারণটা কি, টিউবের ডান দিকের অংশটা আমার ছায়াটা এর বাঁ দিকে ফেলেছে, আর বাঁ দিকের টিউবের অংশটা ডান দিকে ফেলেছে, মাঝের কোনো একটা জায়গাতে পুরো টিউব লাইটেরই দিয়েই ছায়াটা পড়েছে। ফলে এই যে বাঁ দিকের অংশটাকে বলবো আমার উপর ছায়া, মাঝের অংশটা যেহেতু খুব সুন্দরভাবে ছায়া পড়েছে, পুরো টিউবলাইটের জন্য যে ছায়াটা পড়েছে সেটা হচ্ছে প্রকৃষ্ট ছায়া অর্থাৎ প্রচ্ছায়া, আর ডান দিকের যে অংশটা সেটা আবার উপচ্ছায়া, কারণ এটা বাঁ দিকের টিউবলাইটের বাঁ দিকের অংশ থেকে পড়েছে। যেহেতু সূর্য একটা বড় জিনিস, পৃথিবীটাও মোটামুটি তার তুলনায় অনেক ছোট এবং দূরে আছে, সূর্য যেহেতু বেশ বড়, সেজন্য সূর্যের ডান দিকের অংশটা থেকে যে ছায়াটা পৃথিবী যে ছায়াটা পড়বে আর বাঁ দিক থেকে যে ছায়াটা পড়বে সেটা কিন্তু এক্স্যাক্টলি একটার উপর পড়ে না। যে কারণে এরকম প্রচ্ছায়া, তারপরে মানে উপচ্ছায়ার পরে প্রচ্ছায়া, তারপরে আবার উপচ্ছায়া হয়ে গ্রহণটা শেষ হয়। সবচেয়ে ইন্টারেস্টিং যে প্রশ্নটা এখন মাথায় আসে, এই ছায়া ব্যাপারটা কি, যে সূর্য থাকলে ছায়া হবে এ তো আমরা সবাই জানি, যেমন চন্দ্রগ্রহণ আমরা অনেকে বুঝে ফেলেছি কেন হয়, কিন্তু মুনি ঋষিরা কিন্তু বুঝতে পেরেছেন অন্যভাবে দেখেন সব জিনিসপত্র। আর আমি যেহেতু মহাকাশ বিজ্ঞানী, আমার কাছে বিশ্ব সৃষ্টির পর থেকে বিশ্ব যেদিন ধ্বংস হবে পুরোটাই আমার কাছে মহাকাশ বিজ্ঞান, এবং আমার মুনি ঋষিরা যেভাবে চিন্তা করতেন সেটাও কিন্তু আমার কাছে একটা বিজ্ঞান। ওনারা বলছেন যে আরে সূর্য থাকলে ছায়া আছে, তাহলে কি ওরা হাজব্যান্ড ওয়াইফ, কি ব্যাপারটা কি, একসময় সূর্য উঠলেই সবাই ছায়া পড়তে শুরু করে কেন? তো এইখানে একটা কবিতা আমার মনে পড়লো, বাচ্চা বয়সে এটা পড়েছিলাম, একটু দুলে দুলে বলতে হয় যে জগতের চক্ষু ওই দেবদিবাকর, অনল বরসে নিত্য ব্যাপিয়া অম্বর। অর্থাৎ এই যে দেবদিবাকর অর্থাৎ সূর্য চারিদিকে আগুন ছড়াচ্ছে, চারিদিকে আলো দিচ্ছে, হেন সূর্যে কন্যাদান বিশ্বকর্মা করে, অর্থাৎ বিশ্বকর্মা তার মেয়েকে এই সূর্যের সঙ্গে বিয়ে দিল। সূর্য তার মানে বিশ্বকর্মার কিন্তু জামাই। সূর্য তেজ সংজ্ঞাবতী সহিতে না পারে, এই সংজ্ঞাবতী সূর্যের তেজ কিন্তু সহ্য করতে পারল না, সহিতে না পারি শেষে করে পলায়ন, স্বামী গৃহ ত্যাজি যায় জুড়াতে জীবন। অর্থাৎ সংজ্ঞাবতী সূর্যের বাড়ি থেকে পালিয়ে গেল। যাত্রাকালে নিজ ছায়া গৃহে রাখি যায়, আপনার পত্নী বলি সূর্যগণে তাই।
অর্থাৎ গল্পটা কিভাবে বানানো হয়েছে, সঙ্গাপতি চলে যাওয়ার সময় নিজের একটা কপি রেখে গেছে সূর্যের বাড়িতে, সূর্য কিন্তু বুঝতে পারেনি, এবং তার নাম হচ্ছে ছায়া। সূর্য তাকে নিজেরই স্ত্রী বলে মনে করে। এইভাবে বলছে যে আপনার পত্নী বলি সূর্যগণে তাই, সেই ছায়া গর্ভে পুত্র জন্মে মহাবল, নীলবর্ণ দেহতা নয়ন পিঙ্গল। অর্থাৎ এই ছায়ার গর্ভে যে শিশু হলো, সে তার দেহটা নীল, চোখ দুটো লাল। আমরা সবাই জানি তিনি কে, শনিদেব। অর্থাৎ শনি সূর্যের ছেলে, এবং সে ছায়া স্ত্রীর কিন্তু ছেলে। এবার যেহেতু যেহেতু সঙ্গাপতি শনির সঙ্গে বিট্রে করেছিলেন, সেই জন্য শনির ওপরে সূর্যের প্রচণ্ড রাগ, শনিকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শনিরও সেই কারণে প্রচুর অভিমান, যে নিজের তো কোনো দোষ ছিল না। যা হোক, এই গল্পটার দিকে থেকে বেরিয়ে আসছি। কেন বেরিয়ে আসছি, কেনই বা বললাম, সেটা হচ্ছে এই ছায়াটা, সূর্য তার ছায়া, এই গল্পগুলো কিন্তু আমরা সবসময় দেখে অভ্যস্ত, কিন্তু এগুলোকেও কিন্তু একটা মানে মাইথোলজিক্যাল একটা দেওয়া হয়েছে, একটা মানে গল্পের মধ্যে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে সূর্য থাকলে তার ছায়া হবে, এবং এটা থেকে হাজব্যান্ড ওয়াইফ মনে করা যেতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা যে তাহলে ব্লাড মুনটা কেন হচ্ছে, লাল টকটকে রঙটা কেন হচ্ছে? আমরা সবাই জানি যে সূর্য যখন ডোবে কিংবা ওঠে রঙটা লালচে হয়, কেননা একটা টিন্ডাল ফেনোমেনা বলে একটা ফেনোমেনা আছে। সেটা বলছে যে সূর্য যদি আমি 7খানা আলো ডাস্টের মধ্য দিয়ে পাঠাই, ধুলোর মধ্য দিয়ে পাঠাই, তাহলে আলোটার বিচ্ছুরণ হবে, এবং বিচ্ছুরণটা হচ্ছে ভি স্কোয়ার। ভি হচ্ছে ওই ডাস্টের যে সাইজ, ভি স্কোয়ার ওপরে, আর ব্যস্তানুপাতিক হচ্ছে λ⁴। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যে আলোর যত তরঙ্গ দৈর্ঘ্য বড়, তার বিচ্ছুরণ তত কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তার বিচ্ছুরণ সবচেয়ে বেশি হবে। যেমন যে কারণে আমরা আকাশকে নীল দেখি, কেননা নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রমের মতো, লালের প্রায় 6500, লাল প্রায় 50 থেকে 60% বড় তরঙ্গ দৈর্ঘ্য। সেই জন্য লালের বিচ্ছুরণ খুবই কম, নীলের বিচ্ছুরণ সবচেয়ে বেশি। নীল গিয়ে আকাশ নীল করে, আর লালটা সোজা আমাদের মধ্যে আসে, অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে আসার সময় এই লালটা আসে। এইবার যে কারণে অ্যাকচুয়ালি ট্রাফিক লাইটে লাল টকটকে করা হয় কেন? প্রথম কথা তো মানুষ মনে করতেই পারে এটা আমাদের ভয় পাইয়ে দেয়া, দেখো বাবা রুল টুল না মেনে চললে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্তাক্ত হতে পারে। কিন্তু মেন কারণ কিন্তু যে লাল আলোটার বিচ্ছুরণ সবচেয়ে কম হয় বলে, ঠিক যেখানে আলোটা ফেলা হয়েছে ঠিক সেইখানেই দেখা যায় বহু দূর থেকে। যদি আমি এটা নীল আলো ফেলে রাখতাম, নীল আলোটা কিন্তু বিচ্ছুরিত হয়ে এদিক ওদিক চলে যেত। আচ্ছা, এটাকে তো গেল লাল আলোটা বিচ্ছুরণটা কম হয় এবং সোজা যায়। তাহলে এই লাল আলোটা চাঁদের গায়ে এলো কোথা থেকে? আমরা জানি যে চাঁদের গায়ে আলো তো ডাইরেক্টলি আসতে পারে, চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, ফলে হয় সূর্য থেকে আসবে, নয় সূর্যের আলো পৃথিবীতে পড়ে পৃথিবী থেকে চাঁদের উপর যাবে। তো এইবার দেখা যাচ্ছে যে পূর্ণিমার সময়তে কি হচ্ছে, পূর্ণিমার সময়তে সূর্য মোটামুটি উল্টো দিকে থাকে, কিন্তু সব সময়তেই কিন্তু পৃথিবী এক্স্যাক্টলি উল্টো দিকে থাকে না, একটু ওপর নিচে থাকে সারা বছর। তা নাহলে তো প্রত্যেকটা পূর্ণিমাতেই আমাদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতো। 5 ডিগ্রি মতো এদিক ওদিক থাকে। ঠিক যেদিন এক্স্যাক্ট এক লাইনে থাকে সেদিনই কিন্তু সেই পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। এবার যদি সূর্য প্রায় উল্টো দিকে থাকে, তাহলে পূর্ণিমার গায়ে পুরো আলোটা পড়ে এবং সেই আলোটা আমরা দেখতে পাই। আবার পৃথিবীর গায়েও পড়ে, পৃথিবীর যেহেতু উল্টো দিকে থাকে সেই জন্য আলোটা উল্টো দিকেই চলে যায়, সেই জন্য সেই আলোটা অত বেশি আর চাঁদে গিয়ে পড়ে না। কিন্তু পৃথিবীর গায়ে কিন্তু পৃথিবীর একটা অ্যাটমসফিয়ার আছে। ঠিক যেমন করে ধরা যাক আইনস্টাইন, আমি যদি আইনস্টাইনের ছবি একটা কল্পনা করি, আমি দেখি একটা প্রচুর ভ্রুকুটি মার্কা একজন মানুষ, চিন্তিত মানুষ, মাথায় উস্কো খুস্কো চুল। এই উস্কো খুস্কো চুলের এই যদি পিছনে আমি একটা আলো জ্বালাই, তাহলে মুখটা কিন্তু অন্ধকার দেখবো, কিন্তু চুলের ফাঁক দিয়ে কিন্তু আমি একটা ঝিরি আলো দেখতে পাবো। এই আলোটা এটাকে এই অ্যাটমসফিয়ার, পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যখন এই আলোটা যাচ্ছে, অলরেডি কিন্তু টিন্ডাল ফেনোমেনা হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ লাল আলোটা যেতে দেবে আর নীল আলোটাকে বিচ্ছুরিত করে দেবে। আর যে যত বেশি অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে সাইজ অফ দি পার্টিকেল, যাতে গিয়ে স্ক্যাটারিংটা হচ্ছে প্রপোর্শনাল, সমানুপাতিক টু ভি স্কোয়ার, ব্যস্তানুপাতিক টু λ⁴। ফলে যখন আলোটা যাচ্ছে
সূর্যের আলোটা ফিল্টার হয়ে তারপরে চাঁদে গিয়ে পড়ছে, কারণ আমার যে অ্যাটমসফিয়ারটা আছে, আইনস্টাইনের যে চুলটা কল্পনা করি, তার মধ্য দিয়ে যখন আলোটা যাচ্ছে সেটা গিয়ে যখন চাঁদের মধ্যে গিয়ে পড়ছে অলরেডি ফিল্টার হয়ে লালচে আলোটা, ডিপ লালটা গিয়ে, যে যত বেশি লাল হবে সেইটা গিয়ে পড়ছে বেশি, কারণ তার ওয়েভলেংথটা তত বেশি। ওয়েভলেংথ বেশি হতে গেলে বিচ্ছুরণ কম হবে, অর্থাৎ ডাইরেক্টলি গিয়ে পৌঁছবে। তো এই কারণে ব্লাড মুন আমরা দেখতে পাবো সেদিন। আমাদের কাছে, বিজ্ঞানীদের কাছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে সেদিন, কারণ সারাদিনই আমরা জানি যে চাঁদের গায়ে কোনো না কোনোভাবে মেটিওরাইট এসে পড়ে, কারণ চাঁদের গায়ে এবড়ো খেবড়োতে ভর্তি, এবং সেখানে একবার মেটিওরাইট হলে সে বছর পর বছর, মিলিয়নস অফ বছর কিন্তু ওইখানেই থেকে যায়। আপনারা যারা বড় টেলিস্কোপ, ছোটোখাটো টেলিস্কোপ, আপনি দেখতে পাবেন যে ক্রেটার যেটা হয়েছে, যে মেটিওরাইটের জন্য যে গর্তটা হয়েছে চাঁদের, তারও মাঝখানে আবার গর্ত, সেই গর্তের মধ্যে আবার ছোট ছোট গর্ত, অর্থাৎ গর্তের মধ্যে গর্ত পরপর পড়তেই আছে, চাঁদের গায়ে মেটিওরাইট হতেই আছে। এই মেটিওরাইটগুলো হলেই একটু আগুন জ্বলে, গরম হয়ে যায়, গলে যায়, সেখান থেকে আগুনটা জ্বলে। সেই আগুনটা কিন্তু যখন চাঁদ যখন মানে পুরোপুরি উজ্জ্বল থাকে আমরা দেখতে পাবো না। চাঁদ যখন মোটামুটি অর্ধেকটা থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, এরকম সময় যে অর্ধেকটা উজ্জ্বল, অর্ধেকটা কালো, তখনও দেখতে পাওয়া মুশকিল, যদি না আমরা শুধু অন্ধকার টুকুতে ফোকাস করে আমরা করি, মানে ডেটাটা নিই। কিন্তু যদি পুরো চাঁদটাই কালো কুচকুচে হয়, অর্থাৎ কিন্তু লালচে রং, যাতে আমরা বুঝতে পারি কোনখানে চাঁদটা রয়েছে, সেইখানে যদি আমি এবার ধরা যাক সেকেন্ডে একটা করে আমরা ছবি নিতে শুরু করলাম, প্রত্যেক সেকেন্ডে, এবং দুটো ছবির মধ্যে যদি ডিফারেন্স নিই, তাহলেই বুঝতে পারবো যে আগের ছবি আর এই ছবির মধ্যে যদি হঠাৎ দেখা যায় কোনো একটা জায়গাতে পিক্সেলগুলো জ্বলে উঠেছে, কিংবা একটা কতগুলো পিক্সেল, 10x10 পিক্সেল জ্বলে উঠেছে, তাহলে বুঝবো ওখানে একটা মেটিওরাইট ফর্ম করলো। এটা স্ট্যাটিস্টিক্সে জানা খুব জরুরি, কেননা সূর্য যখন তৈরি হয়েছিল 450 কোটি বছর আগে, যখন সোলার সিস্টেমটা তৈরি হয়েছিল, সেই সময়তে এই ধরনের পার্টিকেল প্রচুর পড়ছিল। চাঁদে সেই সময়তে প্রচুর পড়েছে, পৃথিবীতেও প্রচুর পড়েছে। আস্তে আস্তে এদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যেমন ডাইনোসর ধ্বংস হয়েছিল হয়তো মানে 60-65 মিলিয়ন বছর আগে, সেই সময়তেও এই মিটিওরাইটের জন্যই হয়েছিল। কিন্তু এই ধরনের বড় বড় মিটিওরাইটের সংখ্যা কমে যাচ্ছে, কেননা যত দিন যাচ্ছে বড়গুলো অলরেডি পড়ে গেছে, বড়োর সংখ্যা অল্প হবে, ছোটোর সংখ্যা বেশি হবে। এটা নিয়ে আমি অন্য দিন ডিসকাস করবো যে এই ডিস্ট্রিবিউশনটা কেন হয়। তো বড়গুলোকে সূর্যের যেগুলো মানে সোলার সিস্টেম তৈরির সময়তে এই টুকরো টুকরোগুলোকে বলি আমরা প্ল্যানেটেসিমাল, যারা আর কি প্ল্যানেট তৈরি করতে পারলো না, তারা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে দূরে চলে যায়, কিংবা আমাদের অ্যাস্টেরয়েড বেল্ট আছে, তাতে আমরা জানি যে একটা প্ল্যানেট হতে পারেনি, তার জন্য অ্যাস্টেরয়েড বেল্ট তৈরি হয়েছে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। এদের মধ্যে বড় বড় পিসগুলোকে কিন্তু সংখ্যা কমতে শুরু করেছে, আর যারা দূর থেকে আসছিল তাদেরকে হয় বৃহস্পতি টেনে নিচ্ছে, নয় শনি টেনে নিচ্ছে, ফলে পৃথিবীটা বেঁচে যাচ্ছে। কিন্তু ছোট টুকরোগুলো কিন্তু ফাঁক গলে চলে আসতে পারছে। ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে আছে আমাদের সূর্য, মানে শনি আর জুপিটার, বৃহস্পতি, কিন্তু তাদেরও চোখ গলিয়ে ছোট 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 পাথরগুলো এসে পৃথিবীর বুকে তো পড়ছেই, প্রায় দিনই আমরা দেখছি মেটিওরাইট পড়ে এখানে, তার থেকেও বেশি পড়ে চাঁদে, কেননা সেখানে অ্যাটমসফিয়ারই নেই, ফলে যারা পড়ে তারা সোজা গিয়ে হিট করে। এই স্টাডিটা করারও একটা বিশেষ সুযোগ হলো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কয়দিন, তার ঠিক 10 দিন পরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো। আমরা অলরেডি জানি যে বিশ্বকর্মা হচ্ছে শ্বশুরমশাই সূর্যের, আর তারপরেই আছে দিন চারেক পরে কিন্তু আবার আছে আমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যদিও ভারতবর্ষ থেকে দেখা যাবে না। ফলে এই প্রথম এই যে নেক্সট 15 দিন খুব এক্সাইটিং দিন হবে আমাদের জন্য। তো আজকের জন্য আমি এখানেই বন্ধ করলাম।